আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমার এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী, অনার্সের বড় জিওগ্রাফিতে, ভূগোল ও পরিবেশ বিভাগে, এবং বিশেষ করে যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছ, বাংলাদেশের যে নদী ব্যবস্থা সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে ধারণা না থাকলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় না। যাই হোক, আজকে আমি আমার আলোচনাতে যেটা আসবে, আমার বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে ভূমিরূপ পরিবর্তন চ্যাপ্টার একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি আমি। এই ক্লাসটা আমি ইচ্ছা করেই আরো দুইটা ক্লাস নিব, যাতে করে এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না। আমি চেষ্টা করব অত্যন্ত সহজভাবে এটাকে বোঝার জন্য, আশা করি, এবং আমি মানচিত্র দিয়ে এটা করব। যাই হোক, তাহলে আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রিভার সিস্টেম অফ বাংলাদেশ। বাংলাদেশের রিভার সিস্টেম অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের নদী ব্যবস্থা। রিভার সিস্টেম অফ বাংলাদেশ আর বাংলাদেশের নদী ব্যবস্থা। এখানে আমি চারটা জিনিস পড়াবো। সাধারণত বাংলাদেশে যে সীমান্ত নদীগুলি বাংলাদেশে প্রবেশ করেছে, সেই সীমান্ত নদীগুলোর উৎসস্থলটা কোথায়, কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটা অনেকেরই মনে থাকে না। অবজেক্টিভ প্রশ্ন হয়, বিসিএস এ প্রশ্ন হয়, সেগুলো সহজভাবে কিভাবে মনে রাখা যায় আমি সেটাই চেষ্টা করব। তারপরে সেই উৎসস্থল বাংলাদেশের কোন জায়গা দিয়ে প্রবেশ, পথটা কোথায় কোথায় প্রবেশ করেছে সেটা আলোচনা করব। তারপরে এই যে প্রবেশ পথ দিয়ে বিভিন্ন নদী বাংলাদেশে প্রবেশ করেছে, সেখানে প্রবেশ করেছে এবং মিলন স্থলটা কোথায়, কোন নদীর সাথে কোন নদীটা মিলিত হয়েছে এবং মিলিত ধারা কি নাম ধারণ করেছে, সেগুলো সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এখানে প্রেজেন্টার হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, মুক্তিযোদ্ধা কলেজ, যশোর। এখানে আমাদের এই যে বাংলাদেশের যে চারিপাশ বা বাংলাদেশের সীমানাটা আগে মনে রাখা দরকার নদী পড়তে হলে। সেটা হচ্ছে কি, যে আমরা দেখছি যে এইটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ বাংলাদেশের। বাংলাদেশের এই যে উত্তরে আমরা কি দেখছি, পশ্চিমবঙ্গ দেখছি। বাংলাদেশের পশ্চিমে সবই পশ্চিমবঙ্গ, এগুলো পশ্চিমবঙ্গ। তারপরে এখানে যেটা আছে এই অংশটা, যেখানে আমরা কি করে থাকি, এই যে আসাম, আসাম কিন্তু এই জায়গাতে, এখানে সিকিম আছে। তারপরে এই যে সিকিম, সিকিম আছে এখানে, সিকিম, মেঘালয় রাজ্য। তারপরে এই যে বাংলাদেশের পূর্বাঞ্চলে আমরা, বাংলাদেশের পূর্বাঞ্চলে ভারত, সেটা তিনটা রাজ্য, আসাম, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম। মিজোরামটা একেবারে কর্কট ক্রান্তির পাশেই অবস্থিত। তাছাড়া আছে এখানে আমাদের যে মায়ানমার আছে, মিয়ানমার অন্য আর একটা দেশের সাথে আমাদের যে সীমান্ত রয়ে গেছে, সেটা হচ্ছে মায়ানমার বা আরাকান। এইগুলো আমাদেরকে আসলে জানা দরকার। তারপরে আমি দেখি, তাহলে আমরা বুঝলাম বাংলাদেশের পশ্চিম পাশে পশ্চিমবঙ্গ, উত্তরেও পশ্চিমবঙ্গ, এখানে উত্তরে আছে আসাম, তারপরে মেঘালয়, তারপরে যে পূর্বে আছে যে আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। তাছাড়া দক্ষিণ পূর্বে আছে যেটা, সেটা হচ্ছে আরাকান রাজ্য বা মিয়ানমার। এইভাবে আমরা আসতে পারি। তাহলে আমরা এটা যখন বুঝছি, তখন তো বাকিটা বোঝা সম্ভব। এইবার দেখো, বাংলাদেশে যে নদীগুলো প্রবেশ করেছে
বিভিন্ন সীমান্ত দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে এই নদীগুলোর প্রধান উৎসগুলোর আমি একটু ছবি দেখানোর চেষ্টা করি, তারপরে মানচিত্রে আসি। প্রথমে দেখো, আমরা পদ্মা নদীর যে উৎসটা পেয়েছি, পদ্মা নদীর উৎস কোথা থেকে আসছে? পদ্মা নদী উৎপত্তি লাভ করছে আমাদের ভারতের উত্তরে যে হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতের যে গাঙ্গোত্রী হিমবাহ, গাঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎস আমরা দেখতে পাই, পদ্মা দেখতে পাচ্ছি সাধারণত উৎপত্তি লাভ করেছে। তারপরে আসো আমরা যদি ব্রহ্মপুত্রের কথা বলি, এইটা ভারতের বা হিমালয় পর্বতের যে কৈলাস পাহাড় আছে, কৈলাস শৃঙ্গ আছে, কৈলাস শৃঙ্গ যে বিশেষ করে তিব্বত, তিব্বত সরোবর, তিব্বতের যে মানস সরোবর হ্রদ আছে, সেখান থেকে সাধারণত ব্রহ্মপুত্র নদীর উৎস, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। তারপরে সিকিমের পার্বত্য অঞ্চল তিস্তা ও করতোয়া নদীর উৎপত্তি হয়েছে। তারপরে লুসাই পাহাড়, সুরমা এবং কুশিয়ারা নদীর উৎপত্তি হয়েছে লুসা আসামের। তারপরে হচ্ছে গোমতী নদীর উৎস সাধারণত ত্রিপুরা পাহাড় থেকে, যেটা কুমিল্লায় প্রবেশ করেছে। তারপরে সাঙ্গু ও নাপ নদীর উৎস হচ্ছে সাধারণত আরাকান পাহাড়, যেটা মায়ানমারে অবস্থিত। এখানে এখানে আমি আর এগুলো ব্যাখ্যা আসবো না, যাক আমি আসল ক্লাসে চলে আসি। তাহলে আমরা বুঝলাম আসলে পদ্মা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বতের। তারপরে সিকিমের এই যে তিস্তা এবং করতোয়া নদীর পরপর যদি আসি, তিস্তা এবং করতোয়া নদী যে উৎস, সেটা হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। তারপরে যদি আমরা ব্রহ্মপুত্রের কথা আসি, তিব্বতের বা হিমালয় পর্বতের যে কৈলাস পাহাড় আছে এবং তিব্বতের নিকট যে মানস সরোবর হ্রদ আছে, তার থেকে উৎপত্তি হয়েছে। তারপরে সুরমা এবং কুশিয়ারা নদী, যেটা সিলেট দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে, সেটা হচ্ছে উৎসস্থল হচ্ছে লুসাই পাহাড় আসামের। তারপরে গোমতী নদীর উৎস, যেটা কুমিল্লাতে, ত্রিপুরা পাহাড় থেকে এটা উৎপত্তি হয়েছে গোমতী নদী। আর সর্বশেষে দক্ষিণ পূর্বে যেটা আছে সাঙ্গু নাপ নদী, তার তার যে উৎস সাঙ্গু নাপ এবং আরো একটা মাতামুহুরী আর একটা নদী আছে। এই নদীগুলো সাধারণত কোথা থেকে আসছে? আরাকান পাহাড় থেকে আসছে। এইবার কিন্তু আমরা আসবো আসল জায়গায়। এখানে আমি চেষ্টা করেছি যে এই যে মানে আমি আবারও বলি যে বাংলাদেশ নদী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থা, অর্থাৎ রিভার সিস্টেম অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশে যে নদীগুলো আছে, বাংলাদেশে আসলে মতান্তর রয়েছে নদীর সংখ্যা নিয়ে। কেউ বলে 700 নদী আছে, কেউ বলে কোনো কোনো বইয়ে লেখা আছে বাংলাদেশে 700-এর বেশি, 800 মতো নদী আছে। কেউ কোনো কোনো বইয়ে 230টা নদী আছে। এই বিতর্কে আমি যাব না, কারণ এর বিতর্কের সমাধান নাই। সেজন্য আমরা মোটামুটি 230, 500, 700 বা 800 যাই হোক না কেন, বাংলাদেশে অসংখ্য নদী আছে। এই নদীগুলোর মধ্যে আমরা সবচেয়ে যে বড় বা নামকরা যে পরিচিত নদীগুলো আছে, সেইগুলো আলোচনা করার চেষ্টা করব। অন্যগুলো আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। তারপরে এখানে যে আমরা প্রধান যে নদীগুলো পাই, পদ্মা, এই যে বাংলাদেশের এইটা পদ্মা নদী। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র হচ্ছে এইটা, এখানে এটা মেন ব্রহ্মপুত্র, এটা পুরাতন ব্রহ্মপুত্র। তারপরে যমুনা নদী, এই যে ব্রহ্মপুত্রের নিচে এইটা হচ্ছে যমুনা নদী। মেঘনাটা কোথায়? মেঘনাটা হচ্ছে এই যে এখান থেকে প্রবেশ করে এই নিচে আসে, যেখানে বিশেষ করে চাঁদপুরে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এইটাই হচ্ছে মেঘনা নদী, এবং মেঘনা নদী এইভাবে বঙ্গোপসাগরে প্রবেশ করছে। যাই হোক, এরপরে কর্ণফুলী, কর্ণফুলী আমরা জানি কোথায়, এটা হচ্ছে মোটামুটি এটা চট্টগ্রাম বা এই বিভাগে, এখানে বান্দরবন এখানে অবস্থিত। তারপরে হালদা নদী, মাতামুহুরী, নাপ, এগুলো সবই চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এবার এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের চারিপাশে কোথায় কি আছে আমরা তো পড়ছি যে এই পাশে আছে হিমালয়। প্রথমে আসি আমাদের যে হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে
এই যে হিমালয় পর্বত, এখানে হিমালয় পর্বত, এখানে ব্যাখ্যাটায় আমরা যেটা আসলাম, মনে হয় আর একটা ছবি আছে এর পাশে, এইটা থেকে আমি আসি, এখানে আলোচনা করতে সুবিধা হবে। প্রথমে বলি যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। প্রথমে গঙ্গার কথা বলি। গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গঙ্গা নদী যখন উৎপত্তি হয়েছে, এখানে এসে আসলে দুইটা শাখায় বিভক্ত হয়েছে। দুটা শাখায় বিভক্ত হয়ে দুইটা নাম ধারণ করেছে, একটা গঙ্গা, একটা ভাগীরথী। ক্লিয়ার? এটা তো বুঝতে পারছো যে এই যে বাংলাদেশের উত্তরে এই যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, এর থেকে যখন গঙ্গার উৎপত্তি হয়েছে, গঙ্গাটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এইটা দুই ভাগে দুটো উৎস, একটা গঙ্গা আর একটা ভাগীরথী। মনে থাকবে, গঙ্গা আর ভাগীরথী। ভাগীরথী নদীটা সোজা দক্ষিণে যেটা চলে গেছে, সেটা ভারতের বিশেষ করে এই পার্টে চলে গেছে, সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ বরাবর। আর আরেকটা নদী, এই যে বাংলাদেশের এই যে এই জায়গাটা, সাধারণত চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এইটা, তারপরে আছে রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বিশেষ করে এই যে গঙ্গা নদীটা, গঙ্গা নদী এই পাশ থেকে এসে অর্থাৎ সোজা দক্ষিণ পূর্ব দিকে, মানে পশ্চিমবঙ্গ দিয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে যেতে 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 আমাদের বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রাজশাহী দিয়ে এই বাংলাদেশে প্রবেশ করেছে প্রবেশ করেছে। এরপরে কুষ্টিয়া হয়ে, বিশেষ করে গোয়ালন্দ ঘাট হয়ে, চাঁদপুর হয়ে, মানে মোটামুটি পদ্মা নাম ধারণ করে এখন চলে গেছে। সেটা পরের ঘটনা, সেটা আমি পরে আলোচনা করব। তাহলে যাই হোক, আমরা বুঝলাম যে পদ্মা নদী যেটা কি বাংলাদেশে প্রবেশ করেছে, তার উৎসস্থল হচ্ছে, উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ। এই পৃষ্ঠায় আমি সাধারণত এই যে নদীগুলো পড়লাম, আমি কিন্তু আবারও বলেছি যে বাংলাদেশে 50টারও সীমান্ত যে নদী, এই পার্শ্ববর্তী যে নদীগুলো, একে সীমান্ত নদী বলা হয়। এই সীমান্ত নদীগুলো বাংলাদেশে যে সীমান্ত নদীগুলো আছে, 50-এর বেশি, সম্ভবত 54 কি 57টা হবে। এবং সেটা কিন্তু তিনটা গেল আরাকান পর্বত থেকে আসছে, আর বিশেষ করে আর বাকিগুলো বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এই নদীগুলো বাংলাদেশে প্রবেশ করছে। আমি একটু পর পর আলোচনায় আসি। এইবার আসো, এই যে সিকিমের পার্বত্য অঞ্চল যেটা আছে, সিকিমের পার্বত্য অঞ্চল, সিকিম, সিকিমের পার্বত্য অঞ্চল, এই জায়গাটা যদি আমরা আসি, এখানে আছে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ, এখানে আছে আসাম, আসামে সিকিম। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে যে নদী দুটার উৎপত্তি লাভ করেছে, সেটা আমরা আসি সিকিমের পার্বত্য অঞ্চল। আমি কিন্তু আগে ছবি দেখিয়েছি শুধু মনে রাখার জন্য। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে সাধারণত দুইটা প্রধান নদী বাংলাদেশে প্রবেশ করেছে। একটা হচ্ছে যে এই যে তিস্তা নদী, আমরা নামকরণ নদী জানি, তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, একেবারে নীলফামারী জেলার মধ্য দিয়ে এই জায়গা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে তিস্তা নদীর উৎপত্তি স্থল যদি বলি, তাহলে তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল। আরেকটা নদী আসছে, সেটা হচ্ছে করতোয়া নদী। করতোয়া নদী কোথা থেকে প্রবেশ করছে? করতোয়া নদীটাও সিকিমের পার্বত্য অঞ্চল হইতে উৎপত্তি লাভ করে একেবারে বাংলাদেশের পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে কিন্তু আমরা পদ্মার যে উচ্চ স্থল সেটা পেলাম, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, প্রবেশ পথটা পেলাম চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী। এরপরে আসলাম তিস্তা, তিস্তা নদীর উৎপত্তি স্থল পেলাম সিকিমের পার্বত্য অঞ্চল। করতোয়া নদীর উৎপত্তি স্থল পেলাম সিকিমের পার্বত্য অঞ্চল। এই যে তিস্তা নদী প্রবেশ করেছে বাংলাদেশের সর্বোত্তরে নীলফামারী জেলা দিয়ে, এবং করতোয়া নদী প্রবেশ করেছে বাংলাদেশের সর্বোত্তরে পঞ্চগড় জেলা দিয়ে। এইবার আসো, আমাদের যে প্রধান নদী যেটা হচ্ছে ব্রহ্মপুত্র বলে আমরা জানি, এটা একটা নামকরা নদী। এই যে ব্রহ্মপুত্র, অর্থাৎ ব্রহ্মের পুত্র, হিন্দু শাস্ত্রীয় মতে
বিশেষ করে আমরা জানি যে কৈলাস পর্বত নামে একটা পর্বত আছে হিমালয় পর্বতের, বিশেষ করে তিব্বতে। তিব্বতের কৈলাস পর্বতের যে মানস সরোবরের নাম শুনেছি আমরা, পর্বত থেকে যে জলরাশি এসে যে মানস সরোবর হ্রদ তৈরি হয়েছে, এখানে ব্রহ্মপুত্র নদী নয়, নদ। এখানে একটু আসলে নদ বা নদী সম্পর্কে একটু আলোচনায় আমি একেবারে সংক্ষিপ্ত বলি যে নদ বলতে আমরা কি বুঝি আর নদী বলতে কি বুঝি। নদ হচ্ছে, নদ আর নদী আসলে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। একটা কথা সহজভাবে মনে রেখো, যার সঙ্গে আ প্রত্যয় বা রস্বই প্রত্যয় বা রি প্রত্যয় যুক্ত আছে আর ওই প্রত্যয় যুক্ত আছে সেগুলো সবই নদী। আর যার সঙ্গে কোনো প্রত্যয় যুক্ত নেই, শূন্য প্রত্যয় আছে, সেগুলো হচ্ছে নদ। যেমন ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, দেখো তার সঙ্গে আকার একার রসিকার কিছুই নাই, সেজন্য এটাকে, এই ব্রহ্মপুত্র কিন্তু নদ। ব্রহ্মপুত্র এর আকারও নাই, রসিকারও নাই, দীর্ঘিকারও নাই, যে কারণে এটা হয়েছে কি ব্রহ্মপুত্র নদ। তিব্বতের কৈলাস পর্বত বা কৈলাস শৃঙ্গ বা হিমালয়ের কৈলাস পর্বতের যে মানস সরোবর রয়েছে সেখান থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের এই যে ব্রহ্মপুত্র যে নদী, বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? বাংলাদেশের কুড়িগ্রাম, বিশেষ করে কুড়িগ্রাম দিয়ে এটা প্রবেশ করেছে। কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কুড়িগ্রাম কোথা দিয়ে প্রবেশ করেছে? কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে। এবং একেবারে যে কুড়িগ্রাম জেলার যদি আমরা এই জায়গাটার নাম বলি কুড়িগ্রাম মাঝহিয়ালি, বিশেষ করে মাঝহিয়ালি নামক স্থান দিয়ে, এই মাঝহিয়ালি নামক স্থান দিয়ে এই আমাদের ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রামের। তাহলে এটাও, এর উৎসস্থল কোথায়? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এ হচ্ছে বিশেষ করে ব্রহ্মপুত্র নদের যে উৎপত্তি স্থল, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এইবার আসো আমরা যেটা আসি এই যে সিলেট অঞ্চলে, সিলেট অঞ্চলে যেটা আসামের নিকট, আসামের যে বরাক নদী আছে লুসাই পাহাড় থেকে, যেখানে যে বরাক নদীটা আছে, এই বরাক নদীটা লুসাই পাহাড়ের থেকে উৎপত্তি লাভ করে দুইটা শাখায় বিভক্ত হয়েছে। একটা হচ্ছে সুরমা, একটা হচ্ছে কুশিয়ারা। এই বরাক নদীটা বাংলাদেশ আসে এখান থেকে সাধারণত দুইটা শাখায় বিভক্ত হয়েছে, একটা সুরমা, একটা কুশিয়ারা। লুসাইব, তাহলে এই যে বরাক, এই যে সুরমা নদী এবং কুশিয়ারা নদীর উৎপত্তি স্থল কিন্তু আসামের লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়। এটা হচ্ছে লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। এবং এই সুরমাটা বাংলাদেশের এই যে এখান থেকে সিলেটের দিয়ে সুনামগঞ্জ দিয়ে প্রবেশ করেছে। আর কুশিয়ারাটাও কিন্তু এই সিলেট দিয়ে প্রবেশ করেছে। ক্লিয়ার? সিলেট দিয়ে প্রবেশ করেছে। তাহলে সুরমা এবং কুশিয়ারা নদীও আমরা পেলাম যে এটা কোথায় প্রবেশ করেছে, এদের উৎপত্তি স্থল লুসাই পাহাড়। লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড় থেকে এগুলো উৎপত্তি লাগছে, বরাক নদী থেকে বিশেষ করে। তাহলে এটাও সিলেট দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে, এবং প্রবেশ পথটা হচ্ছে সিলেট। এবং আরেকটা আছে, আমরা জানি এই অংশটা তো ত্রিপুরা। এই যে ত্রিপুরা, ত্রিপুরাটা হচ্ছে ত্রিপুরার ডুমুর অঞ্চল। ত্রিপুরার পাহাড়ের যে ডুমুর অঞ্চল আছে, ত্রিপুরা পাহাড়ের যে ডুমুর অঞ্চল, এই ডুমুর অঞ্চল থেকে এই যে আমরা জানি এটা কুমিল্লা, এই যে গোমতী নদীটা, গোমতী নদীটা প্রবেশ করেছে ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে বাংলাদেশের কুমিল্লা হয়ে, বাংলাদেশের এই যে কুমিল্লা হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে এই যে গোমতী নদী, এই গোমতী নদী হচ্ছে উৎপত্তি হচ্ছে ত্রিপুরা পাহাড় বা ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল, এবং তার প্রবেশ পথ হচ্ছে কুমিল্লা। এইবার আসো আমরা বিশেষ করে চট্টগ্রাম বিভাগের, ওটা চট্টগ্রাম বিভাগ, এবং চট্টগ্রাম যেটা আসলাম সেটা হলো কর্ণফুলী, বিশেষ করে সাঙ্গু, কর্ণফুলী এবং সাঙ্গু। এখানে আসি, আমরা জানি যে 23.5 ডিগ্রি মানে উত্তরে যেটা আছে রেখাটা, এখানে সেটা আছে কর্কট ক্রান্তি রেখা, বাংলাদেশের মাঝ বরাবর চলে গেছে। এই মিজোরামটা কিন্তু একেবারে কর্কট ক্রান্তির নিকটে। এখানে মিজোরামের লুসাই পাহাড় এখানেও আছে, পাহাড়ের লংলেহ নামক একটা স্থান আছে। মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ স্থান থেকে উৎপত্তি লাভ করে বিশেষ করে রাঙামাটি চট্টগ্রাম দিয়ে আমাদের কোথায় প্রবেশ করেছে? রাঙামাটি চট্টগ্রাম দিয়ে এই যে বাংলাদেশে এখানে প্রবেশ করেছে। তাহলে বাংলাদেশে প্রবেশ করেছে কোথায়? এখানে বলি কর্ণফুলী নদী
আসামের লুসাই পাহাড়তে উৎপন্ন হয়ে রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার ভিতর দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরে পতিত হয়েছে। চন্দ্রঘাটামের প্রধান নদী এখানে। আর যাই হোক, আমি ব্যাখ্যাটা পরে আসবো। তাহলে এর কর্ণফুলী নদীরও উৎপত্তি স্থল হচ্ছে উৎপত্তি স্থল এবং চট্টগ্রাম এবং রাঙ্গামাটি, যেটা বাংলাদেশ মিজোরামের লুসাই পাহাড় রাঙ্গামাটিতে প্রবেশ করেছে। এরপরে আসো বান্দরবন, এই বিশেষ করে আরাকান পর্বত, আরাকান পাহাড় মায়ানমারে। এখান থেকে সাঙ্গু এবং নাপ নদী যেটা আসছে, সাঙ্গু এবং নাপ নদী, সাঙ্গু এবং নাপ নদী যেটা আসছে, সাঙ্গু হচ্ছে যে বাংলাদেশ এবং মায়ানমারের সীমানায় অবস্থিত আরাকান পাহাড়তে সাঙ্গু নদীর উৎপত্তি হয়েছে। বাংলাদেশ বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানায় অবস্থিত আরাকান পাহাড়তে সাঙ্গু নদীর উৎপত্তি হয়েছে। এটি চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এর দৈর্ঘ্য প্রায় 244 কিলোমিটার। এই যে আরাকান পর্বত থেকে সাঙ্গু এটা প্রবেশ করেছে আরাকান পাহাড়তে, চট্টগ্রাম ও রাঙ্গামাটি দিয়ে, সাধারণত বান্দরবন দিয়ে এটা বাংলাদেশে প্রবেশ করেছে। আরেকটা আছে নাপ নদী, বাংলাদেশের সর্বদক্ষিণে। বিশেষ করে নাপ নদীটা কি করছে, যে বাংলাদেশের সর্বদক্ষিণ সীমা বরাবর যে নদী প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে নাপ নদী। এর দৈর্ঘ্য 56 কিলোমিটার। মায়ানমার ও টেকনাফের সীমানা নির্দেশ করে এই নদী বঙ্গোপসাগরে প্রবেশ করেছে কক্সবাজারে। এই যে কক্সবাজারে এখানে প্রবেশ করছে। তাহলে আমরা কিন্তু এক নজরে আমরা সমস্ত ঘটনাগুলো এখানে পড়লাম। এখন ভাবছি ক্লাস এইটুকু থাকবে কিনা। আসলে এইটুকু থাকাই ভালো। এই ক্লাসটা মনে হয় আমি আরো একজন নেই। তাহলে আমি একটু আলোচনায় আবারও আসি। আমরা আজকে যে আলোচনাটা আসলাম সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রধান নদীগুলো আছে সেই নদীগুলোর নাম পড়লাম, বাংলাদেশের যে এবং এর যে উৎপত্তি স্থল আছে, উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থল সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম। আর এবং যে পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেই প্রবেশ পথটাকেও আমি আলোচনা করলাম। এর পরের যে ক্লাসটা আমি আসবো সেটা হচ্ছে বাংলাদেশের যে মোটামুটি মিলিত স্থান এবং যে নাম ধারণ করেছে সেইগুলো। কাজেই আজকে খুব বেশি ক্লাস বড় হলে আসলে সময় সম্ভব হয় না দেখা। তাহলে আমরা এখানে একেবারে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি আবারও। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি, দুইটা শাখায় বিভক্ত, একটা হচ্ছে ভাগীরথী নদী, একটা হচ্ছে গঙ্গা নদী। ভাগীরথী নদী এখানে আর একটু কথা বলি, হুগলি নদী প্রসঙ্গত, এটা ভাগীরথী নদী, এটাকে হুগলি নদীও বলা হয়। এই যে ভাগীরথী নদী, এটা হুগলি নদী এবং গঙ্গা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরে আসো সিকিমের পার্বত্য অঞ্চল থেকে করতোয়া নদী প্রবেশ করেছে বাংলাদেশে পঞ্চগড় দিয়ে। তারপরে তিস্তা নদীটা প্রবেশ করেছে নীলফামারী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদীটা। তারপরে তিব্বতের কৈলাস শৃঙ্গ বা হিমালয়ের কৈলাস পর্বতের নিচে, যেটা তিব্বত কাছে, তিব্বতের যে মানস সরোবর হ্রদ আছে সেখান থেকে ব্রহ্মপুত্র নদটা কুড়িগ্রাম হয়ে মাঝিহালি নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে লুসাই পাহাড়ে যে বরাক নদী আছে, বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় দুইটা শাখায় বিভক্ত হয়েছে, সুরমা আর কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়া বাংলাদেশের সিলেট হয়ে এই যে সুরমা বিশেষ করে এদিক দিয়ে সুনামগঞ্জ হয়ে ইত্যাদি বাংলাদেশে প্রবেশ করেছে, সিলেট হয়ে প্রবেশ করেছে। এর উৎস স্থল হচ্ছে লুসাই পাহাড়, কুশিয়া, সুরমা আর কুশিয়ারা। তার মোটামুটি ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে যেটা প্রবেশ করেছে গোমতী নদী, সেটা কোথায় প্রবেশ করেছে, কুমিল্লা জেলা দিয়ে প্রবেশ করেছে। তারপরে যদি আমরা মিজোরামের কথা বলি, 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা যে মিজোরাম আছে, এই মিজোরামের লুসাই পাহাড়ের যে লংলেহ স্থানটা আছে সেখান থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে চট্টগ্রাম এবং রাঙামাটি দিয়ে বিশেষ করে কর্ণফুলী নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই যে বান্দরবনের সাঙ্গু মাতামুহুরী বান্দরবন দিয়ে আরাকান পাহাড় থেকে মায়ানমার থেকে যে উৎপত্তি লাভ করে আরাকান পর্বত, এই দুইটা সাঙ্গু এবং মাতামুহুর নাপ, এই দুটা নদী সাধারণত আরাকান পাহাড় থেকে উৎপত্তি হয়েছে আসাম মানে মিয়ানমারের, এবং বাংলাদেশের বান্দরবন এবং কক্সবাজার দিয়ে এই নাপ নদীটা এখানে বাংলাদেশে প্রবেশ করেছে।
এবার আরো একটা কথা মনে আমার একটু বাদ গেল, মাতামুহুরী নদীটা সম্পর্কে একটু বলা দরকার। যে এটি মাতামুহুরী যেটা আছে, লামার মাইভার পর্বত হতে উৎপন্ন হয়ে লামা থানার ভিতর দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় এবং কক্সবাজার জেলার উত্তরে চকরিয়ার নিকট গিয়ে দিয়ে পশ্চিমে অগ্রসর হয়ে বঙ্গোপসাগর বয়ে চলেছে, দৈর্ঘ্য 120 কিলোমিটার। তাহলে এখানে কিন্তু তিনটা নদী পেলাম। একটা হচ্ছে কর্ণফুলী, একটা সাঙ্গু, একটা নাদ, আরো একটা পেলাম সেটা হচ্ছে মাতামুহুরী, আরো নদী আছে। যাই হোক, এখানে আমি আজকে শেষ করতে চাচ্ছি।